তো সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তো ফলিত জ্যোতিষে আমরা মোট 28টি নক্ষত্র পাই। এই 28টি নক্ষত্রের মধ্যে 27টি নক্ষত্র হচ্ছে কার্যকরী। 20 নম্বর নক্ষত্র অভিজিৎকে বলা হয়, তার সময়কাল এতই স্বল্প হয় যে তাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। বাকি 27টি নক্ষত্রের কিন্তু ব্যবহারিক প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে 27টি নক্ষত্র, আজ তাদের নাম, তাদের সংখ্যা, যখন আপনারা চার্টের মধ্যে কাজগুলো করবেন, যে কোনো চার্ট খুলবেন, বিভিন্ন চার্টে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। কোনো চার্টে কোনো সফটওয়্যারে দেখবেন যে হয়তো ডিরেক্টলি নক্ষত্রের নাম নিচে একটা আলাদা রকমভাবে লিস্ট দেওয়া থাকে। আবার কোনো কোনো সফটওয়্যারের চার্টে দেখবেন যে প্রত্যেকটা রাশিতেই একটা নাম্বার তুলে দেওয়া থাকে, এবং এই সাংকেতিক নাম্বারটাই হচ্ছে আহ, বেশি ব্যবহারের জন্য উপযুক্ত। যে 1 নম্বর নক্ষত্রের নাম কি, 5 নম্বর নক্ষত্রের নাম কি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই নক্ষত্রের অধিপতি গ্রহ, মানে আমরা যখন এই নক্ষত্রের ব্যবহারটা কিভাবে করব সেটা আমরা পরে জানবো। কিন্তু নক্ষত্রের গুরুত্ব কি আমরা আগেই জেনেছি, যে কোনো একটা ভাব নিয়ে ধরুন আপনারা বিচার করবেন, তাহলে আমরা দেখব যে লগ্ন সাপেক্ষে ওই ভাবের যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহ লগ্ন সাপেক্ষে শত্রু গ্রহ না মিত্র গ্রহ। তাহলে প্রথমে সেটা দেখে নিতে হবে। এবার এই এই যে নির্দিষ্ট ভাবটি নিয়ে আমরা বিচার করব, সেই ভাবের উপরে কোনো গ্রহের দৃষ্টি থাকতে পারে অথবা কোনো গ্রহ অবস্থিত থাকতে পারে। এবার যে গ্রহটা অবস্থিত থাকলো, সেই গ্রহটা বা এই যে নির্দিষ্ট ভাবের আহ অধিপতি গ্রহ, সে কোনো না কোনো ভাবে অন্য কোনো ভাবে গিয়ে হয়তো অবস্থিত হয়েছে। যে ভাবে বসলো, সেই ভাবের যে অধিপতি গ্রহ, সে আবার কোনো না কোনো নক্ষত্রে গিয়ে বসেছে। এই যে ব্যাপারটা, আমি কি এটা বোঝাতে পারলাম নাকি আরেকটু বোঝাবো, আর একটু খুলে বলবো? আর একটু বলতে হবে ম্যাম আর আমাকে। একবার বলুন না। বলি, মাঝখানে কেটে আমি একটু যাচ্ছে। এক্সাম্পল দিই। ধরুন, লগ্ন সাপেক্ষে 4 নম্বর ভাব নিয়ে আপনারা বিচার করবেন। মানে হয়তো কেউ আপনার কাছে প্রশ্ন করেছে যে ম্যাম দেখুন বা স্যার দেখুন আমার নিজস্ব বাড়ি হবে কিনা। তাহলে বাড়ির বিচার আমরা কত নম্বর ভাব থেকে করি? 4 নম্বর ভাব থেকে, তাই তো? বাড়ি হবে কিনা, গাড়ি হবে কিনা। এবার আমরা দেখব যে যে ওই ব্যক্তি আপনার কাছে এসেছেন, তার লগ্ন কি। এবার সেই লগ্নে একটা অধিপতি গ্রহ আছে, আমরা সকলেই জানি। এবার ওই যে লগ্ন সাপেক্ষে যে অধিপতি গ্রহ, ধরে নিলাম এখানে মেষ লগ্ন বোঝার ক্ষেত্রে, মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের অধিপতি গ্রহকে মঙ্গল। এবার এর ক্ষেত্রে 4 নম্বর ভাব, সেটাকে কর্কট। কর্কটের যে অধিপতি গ্রহ, সে হচ্ছে চন্দ্র। তাহলে এই মঙ্গল এবং চন্দ্র, এদের দুজনের সম্পর্ক কি শত্রুতার নাকি মিত্রতার? মিত্রতার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম মিত্রতার সম্পর্ক। এবার এই যে চন্দ্র, সে গিয়ে দেখুন হয়তো 6 নম্বর ভাব অর্থাৎ কন্যা রাশিতে গিয়ে বসেছে। মেষ লগ্নের চতুর্থ অধিপতি সে 6 নম্বর ভাবে গিয়ে বসেছে অর্থাৎ কন্যা রাশিতে বসেছে। যে ডিগ্রি কত, আপনারা আপনাদেরকে ডিগ্রি পড়ায়নি, আজকের থেকে পড়াবো। কোনো একটা ডিগ্রি পেয়েছে, সেই ডিগ্রি অর্থাৎ সে কোন নক্ষত্রে অবস্থান করছে। যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রটি আবার, সেই যে নক্ষত্রটি, তার আবার একজন মালিক গ্রহ আছে। ঠিক আছে? ধরে নিলাম সেই মালিক গ্রহটির সঙ্গে এই যে মেষ লগ্ন, তার আবার মিত্রতার সম্পর্ক নেই, বা সে একটা খারাপ স্থান, দুস্থানের সম্পর্ক তৈরি করেছে। তাহলে এই ক্ষেত্রে তার বাড়ি বা গাড়ির যে হিসেবটা, সেটা কিন্তু একদম জলবৎ তরলং হবে না। যদি 8 নম্বরে থাকে তার 1 নম্বর ফল, যদি 6 নম্বরে থাকে তার 1 নম্বর ফল, যদি 9 নম্বর ভাবে গিয়ে থাকে তার 1 নম্বর ফল। এবার কি ক্লিয়ার হলো? যদি না ক্লিয়ার হয়, কোনো চাপ নেই, নক্ষত্র পাঠটা ক্লিয়ার হতে একটু সময় নেবে। আমি বারবার বলছি, এতদিন যা পড়াশুনো করেছেন এটা একটু টাফ, তাতে কোনো অসুবিধা নেই। আমরা যখন নক্ষত্র শেষ করে ফেলবো, তখন গিয়ে মোটামুটি, এটা কিন্তু নক্ষত্র শেষ মানে আমাদের ফার্স্ট সেমিস্টারের নক্ষত্র। আমরা শুধু নক্ষত্রের পরিচিতিটা পড়ছি, মানে যেটা সাধারণ পরিচিতি।
সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা নক্ষত্রের কারকতায় ঢুকবো, যেমন করে আমরা প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি ভাবের কারকতা জেনেছি। তো সেই হিসাবে আমরা আগে প্রথমে এই যে নক্ষত্রগুলোর নাম আর তাদের লর্ড এবং তাদের নাম্বারগুলো লিখব। এইরকম একটা চার্ট আপনারা ঝটপট করে এঁকে নিন। এরপর নক্ষত্রের অশ্বিনী আসবে। এক সেকেন্ড, আমি একটা ছোট করে কল করছি, 1 মিনিট সময় দিন আমাকে একটু। অশ্বিনী, পরে হচ্ছে 2 নম্বর নক্ষত্র লিখুন। ভরণী। কৃত্তিকা, 3 নম্বরে কৃত্তিকা, নাম্বারগুলো এইভাবেই লিখবেন, হ্যাঁ। তারপরে লিখুন রোহিণী। মৃগশিরা, তারপরে লিখুন মৃগশিরা। আর্দ্রা। পুনর্বসু। উষা। অশ্লেষা। অশ্লেষা হয়েছে। এবার আবার এইখানে উপরে চলে আসুন, 1 নম্বরের পাশের বক্স, এখানে চলে আসুন, 10 লিখুন। 10 নম্বরে লিখুন মঘা। পূর্ব ফাল্গুনী।
তারপরে লিখুন উত্তর ফাল্গুনী। হস্তা। চিত্রা। স্বাতি। বিশাখা। জ্যেষ্ঠা। আবার উপরে চলে আসুন, এখানটায় 19-এ চলে আসুন। মূলা। পূর্বসারা। ম্যাডাম একটা বাদ গেল মনে হচ্ছে। কোনটা বাদ গেল বলুন তো? ম্যাডাম অনুরাধা। অনুরাধাটা অনুরাধা ও অনুরাধা তো, অনুরাধা লিখলাম তো 17 নম্বরে। লিখ কিন্তু লিখলেন দেখ কিন্তু বলেননি। এই বলেছি, অনুরাধা বলেছি। 16-এ বিশাখা বললাম, না 17 অনুরাধা বললাম, 18-ই জ্যেষ্ঠা বললাম, মূলা ওহো, 19-এ। বলেছি বলেছি। পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়ার পরে লিখুন উত্তরাষাঢ়া। শ্রবণা। ধনিষ্ঠা লিখুন, ধনিষ্ঠা। শতভিষা। পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ। তারপরে যে শেষটা হচ্ছে রোহিণী। ম্যাম রেবতী হবে না? ম্যাম রেবতী হবে। রেবতী, রেবতী, সরি, রেবতী। রেবতী। এই হলো আপনার 27টা নক্ষত্র। এবার 20 নম্বর নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র দেখুন পূর্বসারা আছে। ওই 20 নম্বর নক্ষত্রেই আবার ওই 20 নম্বরটা দেওয়া হয়েছে হচ্ছে অভিজিৎকেও। অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ পদ, মানে শেষ চরণ, এবং শ্রবণা নক্ষত্রের প্রথম চরণ। এইটুকু সময়টাকে বলা হয় অভিজিৎ নক্ষত্র। কিন্তু এই এত স্বল্প সময়ের জন্য তাকে ব্যবহারিক প্রয়োগে রাখা হয় না। এবার এই যে জিনিসগুলো একটু দেখে নিন, প্রত্যেকটা
নক্ষত্র আশা করি আপনাদের সকলে লেখা হয়ে গেছে। নাম্বারিংটা দেখুন, 1 2 3 4 করে 9 এসছে। এই যে এই যে সরণিটা 1 থেকে 9, ঠিক পরের সরণিটা অর্থাৎ 1 নম্বর নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। দেখুন 10 নম্বরটাকেও যদি আমরা ভাঙি তাহলে 1 0, সেই 1 এসে দাঁড়াচ্ছে। তাহলে 10 নম্বর নক্ষত্রটা কার? মঘা। 19-এ যদি চলে যাই, 9 আর 1-এ 10 অর্থাৎ 1, অর্থাৎ মূলা। তাহলে এই সরণিটা পুরোটাই কিন্তু একের যাচ্ছে, একের সরণি। অর্থাৎ যেই নক্ষত্রগুলোর নাম্বারগুলো, এই যে সংখ্যাগুলো, এগুলো যোগ করে 1 আসবে, সেই সংখ্যার অধিপতি গ্রহ হচ্ছে কেতু। তাহলে কেতুর 3টে নক্ষত্র, সেটা আমরা মনে রাখবো কিভাবে? এক সংখ্যার নক্ষত্র সকলই হচ্ছে কেতুর নক্ষত্র। চলে আসি পরেরটায়। দেখুন, মনে রাখার জন্য ভীষণ একটা সহজ পদ্ধতি, যেটা মনে রাখা মানে খুবই মানে কি বলবো, বেশ মজাদার। একটু একবার দুবার দেখলেই মনে পড়ে যাবে। এই 2 আছে দেখুন, ভরণী 2, এই 11 1 আর 1 2, পূর্বসারা 20 2। তাহলে 2 নম্বর সরণির সমস্ত নক্ষত্র হচ্ছে শুক্রের। এবার চলে যাই 3 নম্বর নক্ষত্রের। এটাও 3, 2 আর 1-এ 3, 21 করলে 3। এই 3 জনের নাম্বার মানে 3 নক্ষত্রের মালিক হচ্ছে রবি। দেখুন এখানে একটুখানি আপনাদের কনফিউশন অনেক সময় তৈরি হবে। আমরা এর আগে গ্রহ যখন পড়েছি তখন কিন্তু নাম্বারের যে একটা সরণি পেয়েছিলাম, যে 1 হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 বৃহস্পতি। এই ক্ষেত্রে কিন্তু সেইটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এক্ষেত্রে কিন্তু 1 কেতু, 2 শুক্র, 3 রবি। এবার 4 নম্বর হচ্ছে, দেখুন 4-এর সরণি। এটা ছোট্ট একটা ইয়ে আছে মানে মনে রাখার, এই যে রোহিণী। এই রোহিণী নক্ষত্র আপনারা জানেন চন্দ্রের সব থেকে প্রিয় বউ ছিল রোহিণী, এবং এই রোহিণী নক্ষত্রে আসলেই কিন্তু চন্দ্র সব থেকে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। ফলে বৃষ রাশিতে চন্দ্র হচ্ছে উচ্চস্থ হয়, তার ফলদানের ক্ষমতা সব থেকে বেশি হয়, কারণ তার প্রিয় স্ত্রীর সঙ্গে সে তখন থাকে। তো এই রোহিণী থেকে শুরু হচ্ছে 4, 13 এবং শ্রবণা অর্থাৎ 22। এই 4 নম্বর নক্ষত্রের সরণি হচ্ছে চন্দ্রের। তারপরে চলে যাচ্ছি 5 নম্বর, এই মৃগশিরার থেকে। মৃগশিরা 14 নম্বর হচ্ছে চিত্রা, আর 23 নম্বর 3 আর 2 5, এটাও ধনিষ্ঠা। এই যে 5-এর যে সরণি, এটা হচ্ছে মঙ্গলের। তারপরে হচ্ছে আর্দ্রা, এই যে 6-এর সংখ্যা, সবাই 6। তার মানে আর্দ্রা, স্বাতি, শতভিসা এরা হচ্ছে সকলেই হচ্ছে রাহুর নাম্বার। আর্দ্রা, এটা আবার আদ্রা বলবেন না, রাহু। তারপর চলে যাচ্ছে 7 নম্বর পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ। এই সব 7 নম্বর হচ্ছে বৃহস্পতির সংখ্যা। আট নম্বর, এইখান থেকে শুরু হচ্ছে পুষার থেকে শুরু। ম্যাম 7 নম্বর তো হ্যাঁ, ম্যাম 7 নম্বর তো কেতু হবে না? না ওইটাই তো আমি প্রথমেই বললাম যে গ্রহের নাম্বারের সঙ্গে এই নাম্বারটা মিলিয়ে ফেললে হবে না। গ্রহদের যে নাম্বারের আচ্ছা সারণী ওটা আলাদা। হুম। আর নক্ষত্র যখন মনে রাখবেন তখন হচ্ছে এই যে আজকে যে সরণিটা পড়াচ্ছি, এইটা হচ্ছে নক্ষত্রের বিভাজনের নাম্বার। নক্ষত্রের নাম্বার আর গ্রহের নাম্বার কিন্তু আলাদা। যেমন করে আপনারা গ্রহদের নাম্বার পড়েছেন যে কেতু 7, তারপরে বৃহস্পতি 3, হ্যাঁ চন্দ্র 2, এগুলো যেমন পড়েছেন, এইখানে কিন্তু সেই সূত্রটা আর অ্যাপ্লাই করা যাবে না, ওটা গ্রহদের নাম্বার। নক্ষত্রের নাম্বার সারণী কিন্তু আলাদা। ঠিক আছে?
8 নম্বর দেখুন, 8 নম্বরটা হচ্ছে শনি মহারাজের নাম্বার। আর 9 নম্বরটা হচ্ছে সর্বশেষ বুধের নাম্বার। তাহলে প্রথমে যখন আমরা নক্ষত্র পড়াটা শুরু করেছিলাম, তাহলে এটা লিখে নিন। অভিজিৎটা সবাই লিখেছেন? অভিজিৎটা যেটা বলেছিলাম সবার লেখা হয়েছে। 20 নম্বর নক্ষত্র অভিজিৎকে দেওয়া হয়েছে উত্তরসরা নক্ষত্রের শেষ পদ এবং শ্রবণার প্রথম পদ। এই যে দুটো এর নাম্বার দেওয়া হয়েছে 20তম বলা হয়েছে, কিন্তু এই এই উত্তরসরার শেষ থেকে শুরু করে শ্রবণার শুরু এইখানটায় গিয়ে শেষ হয়ে যায়। এই যেটা বলছিলাম প্রথমে, নক্ষত্র শুরু করার প্রথমে, যে প্রত্যেকটা নক্ষত্রের দেখুন একজন করে অধিপতি গ্রহ আছে। তাহলে ধরে নিলাম আপনার চার্টে, যে চার্টটা বলছিলাম, যে কোনো একটা ব্যক্তির চার্টে লগ্ন সাপেক্ষে যদি 4 নম্বর ভাব থেকে বিচার করি বা 5 নম্বর ভাব থেকে বিচার করি, 5 নম্বর ভাবের মালিক ধরে নিলাম মেষলগ্ন সাপেক্ষে 5 নম্বর ঘরের মালিক সেটা হচ্ছে রবি। এবার রবি এসে বসে রইল ধরে নিন অনুরাধা নক্ষত্রে। তাহলে এই যে অনুরাধা নক্ষত্রের নম্বর আমরা পেলাম 7 আর 1, 1 আর 7 17। তাহলে এর অধিপতি মালিক হচ্ছে কে? শনি। শনি মহারাজের সাথে কিন্তু রবির সম্পর্ক শত্রুতার সম্পর্ক, কিন্তু মেষ লগ্ন বলে শনি এখানে খারাপ ফল দেবে না, কারণ শনি হচ্ছে 10th লর্ড এবং 11th লর্ড। তথাপি কিন্তু পরাশরজি বলেছেন 11th লর্ড তাকে কিন্তু পাপ, মানে পাপ বলেই আখ্যায়িত করা হয়েছে, কারণ ওটা ত্রিসরায়পতি অর্থাৎ 3 6 11th লর্ডের মালিক। কিন্তু তারপরেও যেহেতু শনি 11th হচ্ছে আবার ইচ্ছাপূর্তির কারক, তাই শনি কিন্তু এখানে রাজকারকের ফল দেয়, মানে এইখানে শনি ভালো ফল দেবে। তথাপি যদি রবি গিয়ে শনির ঘরে গিয়ে বসে, রবি কিন্তু ভালো ফল দিচ্ছে না। মানে রবি যদি গিয়ে এই শনিটা যদি 10th লর্ড আর 11th লর্ড না হয়ে কোনোরকমভাবে 6 লর্ড বা 8 লর্ড বা 12 লর্ড হতো, তাহলে কিন্তু ওই রবি নাক্ষত্রিকভাবে দুস্থানের সঙ্গে কানেক্ট করে ফেললো। ফলত রবি কিন্তু ভালো ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও সে ভালো ফল দিতে ব্যর্থ হবে। এইটুকু ক্লিয়ার করতে পেরেছি? কারোর কোনো প্রশ্ন? ম্যাম আরেকবার বলুন। আমি আরেকবার বলি। ধরে নিন কোনো একটা লগ্ন, সে যে লগ্নই হোক, মেষ থেকে মীন লগ্ন পর্যন্ত যে কোনো লগ্নের চার্ট আপনি হাতে পেয়েছেন। এবার প্রত্যেকটা ঘরের যে ভাব, 12খানা ভাব আপনারা পেয়েছেন এর আগে, ভাবের থেকে কি কি বিচার হয় সেগুলো আপনারা জানেন। এবার যে কোনো ভাবের বিচার করতে হবে। তাহলে আমরা কোনো ভাবের বিচার করতে গেলে আমরা কি দেখি? প্রথমে দেখি ওই ভাবটার থেকে কি কি বিচার হয়, অর্থাৎ সেটা চতুর্থ ভাব না পঞ্চম ভাব না ষষ্ঠ ভাব, ভাবের কারকত্ব দেবে, ফলটা দেবে, পাবো আমরা। এবার দেখব যে ওই ঘরে কোন গ্রহ বসে আছে, 4 নম্বর ঘর হোক, 5 নম্বর ঘর হোক, 6 নম্বর ঘর হোক, সেখানে কোন গ্রহ বসে আছে, সেই গ্রহের সঙ্গে ওই লগ্নের সম্পর্ক কি, শত্রুতার না মিত্রতার, সেটা আমরা দেখব। এটা আমরা এখনো পর্যন্ত সবাই জেনেছি। এবার ধরুন আমরা 4 নম্বর ঘরের যে বিচার করব, 4 নম্বর ঘরটা আমরা তো জানি কি শুভ ঘর, তো কোণপতি 1 4 7 10 কোণপতি, তার মানে এটা ভালো ঘর। তো এই 4 নম্বর ঘরের মালিক সে তো ভালো ফল দেবে, কিন্তু দেখা গেল 4 নম্বর ঘরের মালিক গিয়ে যে ঘরটায় বসেছে, ধরে নিলাম 4 নম্বর ঘরের মালিক গিয়ে বসেছে কোন নক্ষত্র, কোন বলি, এটা মেষলগ্ন ধরি। মেষলগ্ন ধরলে পরে শুক্রর কথা বলি। তাহলে এই যে 4 নম্বর ঘরের মালিক যে ভাবটায় গিয়ে বসলো, যে কোনো একটা ভাবে গিয়ে বসলো, সেই ভাবে বসে একটা নক্ষত্রকে তো কানেক্ট করবো, যে ডিগ্রি পাবে, বলবো যে শুক্র এত ডিগ্রি এত ডিগ্রি। আপনারা জানেন যে চার্টের সময় একটা ডিগ্রি উল্লেখ করা থাকে, সেটা এখনো পড়াইনি, পরে পড়বো। তো সেই ডিগ্রির থেকে আমরা জানতে পারবো যে এই যে গ্রহটি, মানে 4 নম্বর ঘরের যে মালিক গ্রহ, সে যে ডিগ্রিতে গিয়ে বসেছে অর্থাৎ যে নক্ষত্রে গিয়ে বসেছে, সেই নক্ষত্রে ধরুন
এই যেমন শুক্রের যে কোনো নক্ষত্র হতে পারে, ভরণী নক্ষত্রে হতে পারে, বা পূর্বষাঢ়া হতে পারে, বা পূর্ব ফাল্গুনিতে হতে পারে। এই নক্ষত্রগুলোতে কানেক্ট করেছে ওই চন্দ্র। এবার চন্দ্র যেহেতু শুক্রের সঙ্গে, বা ধরুন মঙ্গল যদি ধরি, মঙ্গলের সঙ্গে এই যে শুক্রের যে সম্পর্কটা, সেই শুক্র সম্পর্কটা কেমন? প্রথম কথা, মঙ্গলের সঙ্গে যদি আমি শুক্রের সম্পর্ক দেখি, সেটা হচ্ছে শত্রুতার সম্পর্ক। এবার যদি এই মঙ্গলটাকে, এই যে শুক্রটাকে, এই শুক্র যদি আমি দেখি যে ওই চার্টের, নির্দিষ্ট কোনো চার্টেরই দুস্থানপতি, অর্থাৎ 6, 8, 12 পতি, তাহলে এই 4 নম্বর ঘরের মালিক হওয়া সত্ত্বেও, বা লগ্ন হিসাবে 1 নম্বর ঘরের মালিক হওয়া সত্ত্বেও কিন্তু সেই ফলটা পরিপূর্ণতা দেবে না। ক্লিয়ার? একটু খটোমটো লাগবে, এক্ষুনি এক্ষুনি বোঝা যাবে না, যদিও একটু এখন শুনতে হবে, শুনতে শুনতে যখন আমরা চার্টগুলো প্র্যাকটিস করব তখন বুঝে নেব। আজকে শুধু এইটুকুতে থাকুন। কিভাবে নক্ষত্র কানেক্ট করে ওটা আজকে আমরা বুঝতে গেলে কিছুই বুঝবো না, আরো মনে হবে যেন তালগোল পাকিয়ে গেল, ম্যাম কি বললেন বুঝলাম না, বা ম্যাম বুঝতে ক্লিয়ার। পারলাম। আজকে আমরা এইটুকু এইটুকু বুঝি। এই নক্ষত্রগুলোর নাম, এই 27টা নক্ষত্র আপনাদের জলের মতন মনে রাখতে হবে। নাম মনে রাখুন আর না রাখুন, অন্তত কোন নক্ষত্রের নাম্বারটা কি এবং তার অধিপতি গ্রহকে, মানে এই যে 1, 10, 19 অর্থাৎ কেতু, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে? এরপর আমরা চলে যাব নক্ষত্রের আরেকটু ডিটেলিংয়ে। সেটাও লেখার কাজ, আজকে আর কিচ্ছু বোঝার কাজ নেই, এটা সবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লিখবো হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের পাশে পাশে, এই যেরকম এটাই ছক হয়েছে, এই ছকটার মধ্যে আর লেখা যাবে না, আপনারা একটা অন্য জায়গাতে নক্ষত্রগুলোর নাম লিখুন পরপর। এই নক্ষত্রগুলোর প্রতীক বা চিহ্ন, এটা আমরা লিখবো প্রথমে। এই প্রতীক বা চিহ্ন থেকে নক্ষত্রের চরিত্র গঠন বা নক্ষত্রকে বোঝা সেটা সম্ভবপর হবে, যেটা আমরা পরবর্তীকালে বলেছি যে নক্ষত্রের যে আহ, কারকত্বগুলো আমরা পড়বো, সেটা যখন ডিটেলে পড়বো তার আগে কোন নক্ষত্রের প্রতীক বা চিহ্ন কিরকম, সেইখান থেকে কিন্তু এই নক্ষত্রটার ক্ষমতা বা পাওয়ার সম্পর্কে কিন্তু একটা আন্দাজ আমরা করতে পারবো। প্রথমে লিখে নিন অশ্বিনী। অশ্বিনীর প্রতীক বা চিহ্ন হচ্ছে অশ্বের মুখাকৃতি। এই প্রতীক বা চিহ্নের থেকে আপনারা যখন কারকত্বগুলো জানবেন, নক্ষত্র কিভাবে আর কি সৃষ্টি হয়েছিল, তার জন্মকাহিনীর সঙ্গে একটা করে গল্প, আপনার পৌরাণিক গল্প আপনারা পাবেন, এবং তার সঙ্গে এই প্রতীক বা চিহ্নের মিলগুলো তখন আপনারা খুঁজে পাবেন। তাহলে অশ্বিনীর মালিক আমরা জানলাম কেতু, আর এর প্রতীক বা চিহ্ন হচ্ছে অশ্বের মুখাকৃতি। ভরণী লিখুন জরায়ু মুখ। কৃত্তিকা তেজোদীপ্ত দণ্ড। দণ্ড অর্থাৎ ফলাকা, তেজোদীপ্ত দণ্ড। রোহিণী গরুর গাড়ি। ভবানীবাবু ইয়েটা ওই যে ভিডিওটা অনই রাখুন, আমি আপনার লেখার স্পিড দেখে বলছিলাম, কখন আপনার লেখা শেষ হচ্ছে সেই অনুযায়ী বলছিলাম, সুবিধা হয় আমার। আচ্ছা। ওইটা উল্টে পড়ে গেছে। আচ্ছা, বেশ বেশ। তারপরে মৃগশিরা, হরিণ বা মৃগ।
আর্দ্রা, এক ফোঁটা চোখের জল। এগুলো কিন্তু বিচারের ক্ষেত্রে অল্প স্বল্প কাজে লাগবে, লাগবে না তা নয়। এই যেমন আর মানে আর্দ্রা থেকে এক ফোঁটা চোখের জল পেলাম আমরা, অর্থাৎ আর্দ্রা নক্ষত্র কানেক্ট করলে পরে সেখানে কিন্তু দুঃখ যন্ত্রণা চোখের জল এগুলো থাকে। তো সেরকমভাবে প্রত্যেকটা নক্ষত্রের প্রতীক বা চিহ্ন থেকে আমরা কিন্তু তার ক্যারেক্টার কিছুটা হলেও বুঝতে পারবো। এরপরে যখন আমরা ডিটেলে পড়বো আহ, সামনের সেমিস্টারে, তখন তো পুরোটাই জানতে পারবো নক্ষত্রের চরিত্র কী, তার বৈশিষ্ট্য কী, সেটি কীভাবে কাজ করে। তার আগে এইগুলো দিয়েও পড়লে মোটামুটি আমরা একটা ধারণা তৈরি করতে পারবো যে নক্ষত্রটা ঠিক কেমন। পুনর্বসু হচ্ছে তীর রাখার তুর্ণ। তীর রাখার তুর্ণ। তুর্ণ মানে হচ্ছে যেইটার মধ্যে তীরগুলোকে রাখা হয়। ম্যাম তীর রাখার কি বললেন? তুর্ণ, তয় দীর্ঘ মূর্ধন্যয় রেপ। মানে তীরগুলো দেখেছেন না, পিঠে ওরা যখন রাখে একটা পাত্রের মধ্যে রাখে না, হ্যাঁ লম্বা হ্যাঁ। মতন, ওই ওই পাত্রটাকে তুর্ণ বলা হয়। তরুণ। তৃণ, হ্যাঁ, তয় দীর্ঘ মূর্ধন্যয় রেপ। এবার পুষ্যা, গাভীর বাট। গাভীর বাট। বাট মানে নিশ্চয়ই সকলে জানেন, ওই যেইটা হচ্ছে যেখান থেকে গরুর দুগ্ধ দোয়ানো হয় আর কি। অশ্লেষা হচ্ছে কুণ্ডলীকৃত সাপ। মঘালি, ম্যাম কি তো বললেন তো? হ্যাঁ, কুণ্ডলীকৃত সাপ মানে ওই যে গোলমোল হয়ে সাপটা থাকে না। ঠিক আছে ম্যাম, হ্যাঁ। থ্যাংক ইউ। মঘা লিখুন সিংহাসন সহ রাজসভা। একটা রাজসভা, কিন্তু সেখানে সিংহাসনও আছে, শুধু রাজসভা নয়। ম্যাম সিংহাসন। সিংহাসন সহ রাজসভা। তারপরে পূর্ব ফাল্গুনী লিখুন দোদুল্যমান বিছানা। উত্তর ফাল্গুনী শয্যা। এটাও বিছানা, কিন্তু ওটা দোদুল্যমান আর নয়। ম্যাম আরেকবার বলুন। হ্যাঁ, কোনটা? উত্তর ফাল্গুন। উত- উত্তর ফাল্গুনী হচ্ছে শয্যা, মানে বিছানা, বিছানা শুধু বিছানা। আগেরটা বললাম দোদুল্যমান বিছানা, এটা হচ্ছে শয্যা মানে শুধু বিছানা, যেটাকে বলা হয় না শয্যা। এরপর হস্তা, মুষ্টিবদ্ধ হাত। চিত্রা হচ্ছে সাপের মাথার মণি। তারপর স্বাতি চারা গাছ, যে চারা গাছটা বেড়ে উঠছে এরকম একটা চারা গাছ। বিশাখা তোরণ।
ম্যাম কি বললেন? তোরণ। মানে হচ্ছে তোরণ কথার অর্থ হচ্ছে ওই যে ফটক বা দ্বার, মেন গেট, মানে আগের ওই যে আগেরকার দিনের রাজাদের মেন গেটগুলো থাকতো না, বড় বড়, যেখানে মানে সুন্দর কাঠের কারুকার্য থাকতো, ওই ধরনের গেটকে বলা হয় তোরণ। তারপরে হচ্ছে অনুরাধা, কোমলতার প্রতীক। ম্যাম এটা কি বললেন? কোমলতার প্রতীক, কোমলতা মানে হচ্ছে নরম, সেই কোমলতার প্রতীক, যেমন আর কি পদ্মের পাপড়ি হয় ওই রকম। আপনাদের একবার মনে আছে, আমি ক্লাসের প্রথম দিকে বরাহমিহিরের একটা গল্প বলেছিলাম, খেয়াল আছে কেন বরাহমিহির বরাহমিহির হলেন? হ্যাঁ ওনার তো ম্যাম। শুধু নাম মিহির ছিল, মনে আছে? হ্যাঁ ম্যাম মনে আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওই যে উনি রাজার ছেলের মৃত্যুর কাহিনীর যে মৃত্যু যে কারণ বলেছিলেন, মনে আছে, যে শূকরের দন্তের আঘাতে মারা যাবেন, হ্যাঁ এই যে আহ, বিচারটা, সেটা উনি কিভাবে করলেন? সেই বিচারটা কিন্তু উনি করেছিলেন নাক্ষত্রিক ভাবে। যেমন ধরো, এই যে জ্যেষ্ঠা নক্ষত্র, এই জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে শূকরের দন্ত সদৃশ। তো সেই যে এই যে শূকরের দন্ত, দেখো, ওই যে বরাহমিহিরও কিন্তু বলেছিলেন যে শূকরের দন্ত সদৃশের আঘাতে রাজপুত্রের মৃত্যু হবে। তো সেই কারণে রাজা কিন্তু সমস্ত দেশ থেকে যত শূকর ছিল সবাইকে মেরে ফেলেছিল, ছিলই না কোনো শূকর। তথাপি কিন্তু রাজপুত্রের মৃত্যু হয়েছিল সেই রকম একটা স্থাপত্যে, যার মধ্যে ওরকম একটা শূকর খোদিত ছিল, এবং তার ওই যে দন্ত, সেটাই কিন্তু ওই রাজপুত্রের বুকে বিঁধে রাজপুত্রের মৃত্যু হয়েছিল। তাই জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু সেই শূকরের দন্ত সদৃশ এমন একটা, যে কোনো জায়গায়, সেটা তুমি গাছের মধ্যেও পেতে পারো, আহ, যে কোনো যন্ত্রের মধ্যেও পেতে পারো, বাড়ির একটা জায়গা ভেঙে গিয়ে ওরকম তৈরি হয়েছে হতে পারে, কিন্তু সেই জায়গাটা যেখানেই দেখবে ওইরকম শূকরের দন্ত সদৃশ আছে, ওই জায়গাটা কিন্তু অনুরাধা নক্ষত্র কানেক্ট করছে। এই যে ছোট ছোট গাছগুলোকে বললাম, ছোট গাছ যেগুলো বেড়ে উঠেছে, এইখানে কিন্তু স্বাতী নক্ষত্রের কানেকশন রয়েছে। মানে এই শুধু নক্ষত্র এবং এই জিনিসপত্র, এই পদ্ম ফুল, একগোছা সাদা ফুল, বা খানিকটা এই খানিকটা ওই, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পরবর্তীকালে রেমেডি যখন তোমরা শিখবে, শুধুমাত্র তো পাথর, কবজ, রুদ্রাক্ষ, এগুলো তো রেমেডি থাকবেই, কিন্তু এমন এমন সময় আসবে যে হয়তো সেইগুলো তুমি তোমার উল্টো দিকের মানুষটাকে দিতে পারছো না, বা সে নিতে পারছে না, তখন কিন্তু এই ছোট ছোট রেমেডি, যেমন আমরা করণের রেমেডিগুলো করেছি, তাতে অনেকেই অনেক উপকৃত, তেমনি করে এই নাক্ষত্রিক রেমেডি করেও কিন্তু, ছোট ছোট রেমেডি ওই উপাচারের মতন, সেগুলো কিন্তু খুব ভালো ফল দেয়। আচ্ছা, তারপরে লিখলাম জ্যেষ্ঠা শূকরের দন্ত সদৃশ, তারপরে মূলা লেখো, একত্রে বাঁধা গুচ্ছ মূল। এই প্রতীক বা চিহ্নগুলো মনে রাখলে এখান থেকেই কিন্তু তোমরা নক্ষত্রের কানেকশন বার করে সেকেন্ড হাউসের যে লর্ড, যে নক্ষত্রকে কানেক্ট করছে, সে যদি কোনো রকম দুস্থনপতি না হয়, তাহলে এই যে নক্ষত্রগুলো যে যে জিনিসগুলোকে সিগনিফাই করছে, সেই সব জিনিসপত্র যদি তুমি তোমার কাছে রাখো, বাড়ি রাখো, বা উত্তর দিকে রাখো, ধন স্থানে রাখো, তাহলে কিন্তু অর্থবৃদ্ধির সহায়ক হয়, কিন্তু প্রত্যেকটা নক্ষত্রই তাই। কি যেন বললাম, মূলা। আচ্ছা, এরপরে হচ্ছে পূর্বাষাঢ়া, হাত পাখা। এটা রিপিট করবেন একবার? হ্যাঁ, কোনটা কোনটা রিপিট করব? এই পূর্বশরটা। পূর্বাষাঢ়া বলেছি, হাত পাখা। ম্যাম মূলাটা একটু বলবেন আর হ্যাঁ একটু? হ্যাঁ, মূলা হচ্ছে একত্রে বাঁধা একগুচ্ছ মূল। মূল মানে হচ্ছে শেকড়, অনেকগুলো শেকড় একসঙ্গে বেঁধে রাখলে যেরকম দেখতে হয়, সেই রকম একটা জিনিস। বা যেখানে যেখানে তুমি দেখবে ওই যে গাছড়ার দোকানে দোকানে গাছড়া গাছড়া বিক্রি হয় না, যেগুলো আমরা রেমেডি দিই, বামনহাটি,
তারপরে যা যা আমরা দিয়ে থাকি ইত্যাদি। তো সেইগুলোর দোকান যেখানে আছে ওই দোকানগুলোতে দেখবে গোছা গোছা মূল কিন্তু বাঁধা থাকে। যেখানে যেখানে ওই একগুচ্ছ মূল, ডাঁটা নয় কিন্তু, গাছের বিভিন্ন গাছের ডাঁটও ওখানে বিক্রি হয়, কিন্তু সেই ডাঁটগুলো নয়, অশ্বগন্ধার মূল, সিংকোনার মূল, সর্পগন্ধার মূল, এই সমস্ত ওখানে ধরুন বাঁধা রাখা আছে। ওই যে একগুচ্ছ মূল যেখানেই বাঁধা থাকবে সেইখানেই কিন্তু তোমার ওই মূলা নক্ষত্র কানেক্ট করবে। পৃথিবীতে যা কিছু আছে, মজার জিনিস হচ্ছে তোমরা যদি বিজ্ঞান ভিত্তিক ভাবেও ভাবো যে আমাদের পৃথিবী তো সেই সূর্য থেকেই সৃষ্টি, এবং বাকি যে 9টা গ্রহ তারাও সেই সূর্য থেকেই সৃষ্টি, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল ধারা বা গতি একই। আমি বিশ্ব ব্রহ্মাণ্ড অবধি যদি নাও বাজাই, শুধু পৃথিবী আর বাকি সৌরজগতের বাকি গ্রহগুলোর কথাও ভাবি, তাহলে পৃথিবীর প্রত্যেকটা জিনিস কোনো না কোনো গ্রহের কারকত্ব, প্রত্যেকটা জিনিস। আমরা সব কিছুকে সিগনিফাই করতে পারিনি, কিন্তু যখন মোটামুটি জানবো, রান্নাঘরের থেকে শুরু করে রান্নাঘর, নিজের শোবার ঘর, রাস্তা, পরিবেশ, প্রকৃতি, পার্ক, অফিস, বাজার ঘাট, যেখানে তুমি যা দেখতে পাচ্ছ তার প্রত্যেকটা কোণা কোনো না কোনো গ্রহ বা অথবা কোনো না কোনো নক্ষত্র দ্বারা নির্ধারিত। কোনো না কোনো, এই যে কালো জিরে আমরা ফোড়ন দিই, কালো জিরে কার কারকত্ব কি হতে পারে? কেউ বলুক। ম্যাম শনি। হ্যাঁ, এই যে আমরা এবার অনেকেই আছেন, প্লিজ এখন প্রকৃতি প্রেমিকরা লাফিয়ে উঠবেন না, কিন্তু এই এখন হচ্ছে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে অনেকেই হচ্ছে কচ্ছপের মাংস খেতে খুব ভালোবাসে, আমি ভালোবাসি না। তো এই কচ্ছপ কোন শনি শনি মহারাজ। হ্যাঁ, তারপরে ধরুন এই যে যে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসেন, বড় বড় রুই মাছ, সাদা সাদা বড় বড়, এই মাছগুলো কোন প্ল্যানেট দ্বারা নির্ধারিত বলুন? রূপলি মাছ। ম্যাম হুম, ম্যাম বৃহস্পতি হবে। তাই না, রূপালী মাছ, একটু ভাবুন। চন্দ্র। 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 হ্যাঁ। হ্যাঁ 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 সরি। এরকম ধরুন খাসির মাংস, কালকেই তো রবিবার, খাসির মাংস কিনতে যাবেন, খাসির মাংস কোন গ্রহ রিলেট করে? রাহু। না না, একটু ভাবতে হবে। প্রায় কাছাকাছি গেছেন। খাসির মাংস যখন কাঁচা থাকে অথবা রক্তযুক্ত থাকে তখন সেটা হচ্ছে মঙ্গল। এবার এই খাসির মাংসের মধ্যে গিন্নি একদম সুগন্ধি মশলা সুন্দরভাবে মাখাবেন। সুগন্ধি যে মশলা, অর্থাৎ দারুচিনি, এলাচ ইত্যাদি যে সমস্ত মিশ্রণ, সেইটা হচ্ছে শুক্র। আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাটা আবার মঙ্গল, পেঁয়াজ রসুন এটা হচ্ছে রাহু। এই সমস্ত মিক্সড করে দিয়ে সর্ষের তেলটা হচ্ছে আবার ইয়ে করলে হচ্ছে এটা শনি মহারাজ। এইটার সঙ্গে শনি। ভালো করে কষিয়ে কষিয়ে যখন রান্নাটা ডেলিসিয়াস হয়ে গেল, আপনাকে দেওয়ার জন্য পাতের কাছে একদম তেল গড়গড়ে ঝোল হয়ে গেল, এই খাসির মাংসটা এবার পরিপূর্ণভাবে রাখুন। তাহলে বোঝা গেল যে আমাদের প্রত্যেকটা জিনিস, মানে যখন ধীরে ধীরে এই কারকত্বগুলোকে রিলেট করবেন, তখন বুঝতে পারবেন যে কি মজাদার প্রত্যেকটা জিনিস। প্রত্যেকটা জিনিস, এই যে আপনারা পোশাক পরেছেন, এই যে এখন আমি শুধু একমাত্র দেখতে পাচ্ছি হচ্ছে ভবানী শঙ্কর বাবুকে, উনি একটা উলেন পোশাক পরে আছেন একটু ইয়েলো কালারের। এই যে পোশাকটা মোটামুটি ঢিলে ঢালা, এই পোশাকটা কোন গ্রহর ইয়ে করছে, রিলেট করছে, বলুন দেখি কে করছে? বৃহস্পতি ম্যাম। বৃহস্পতি। এক্স্যাক্টলি। কেউ যদি এর মধ্যে ধরে রাখি যে কেউ একজন সুন্দর একটা জিন্স এবং টপ পরে বসে আছে, তার ওইটা কে রিলেট করছে? মঙ্গল। মঙ্গল। তারপরে ধরুন এদের মধ্যেই আমি দেখতে পাচ্ছি সায়ন্তী ঘোষ। সায়ন্তী একটা পিঙ্ক কালারের বেশ মিষ্টি একটা সালোয়ার কুর্তি পরে আছে। এই যে পিঙ্ক কালারের সালোয়ার কুর্তি, এটা বলুন কে কে রিলেট করছে? শুক্র। 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 কেন না। শুক্র? এই শুক্রে জিজ্ঞাসা চিহ্ন আসলো কেন শুক্র? কারণ এই যে ড্রেসটা সালোয়ার কামিজ, এটা আহ, আমাদের এই যে সনাতনীদের বা ধরি আমাদের বাঙালিদের কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস নয়, এটা পাঞ্জাবি ড্রেস, তাই তো? আমরা হায়ার করেছি ওদের কাছ থেকে, এবং এইটা কিন্তু ফ্যাশনেবল। আর ওর কালারটা হচ্ছে পিঙ্ক, ঠিক আছে? তো এই যে শুক্র, সে হচ্ছে ফ্যাশনেবল এবং সে সৌন্দর্যের কারক, এবং ওকে বেশ প্রিটি লাগছে। তো সমস্ত কিছু মিলিয়ে প্রত্যেকটা জিনিস, একদম প্রত্যেকটা গ্রহ রিলেট করে বসে থাকে। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? কোমলতার প্রতীক হয়ে গেছে, হাত পাখায় ছিলাম। এরপরে হচ্ছে উত্তরাষাঢ়া।
উত্তরা সারা হচ্ছে স্টেজ, মঞ্চ সদৃশ যে জায়গাগুলো দাঁড়িয়ে ভাষণ হয়, সেটা সুসজ্জিত মঞ্চও হতে পারে, অথবা 4-5টা তক্তা দিয়ে একটা মঞ্চের মতন জায়গা তৈরি করা হয়েছে, সেটাও। মঞ্চের মতন দেখতে যে কোনো জায়গায় হচ্ছে উত্তরা সারা নক্ষত্র। আচ্ছা, এই যে একটু প্রশ্ন করি, একটু ক্লিয়ার করি, ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করছি। এই যে জিন্স টপ বললাম আর তোমরা সর্ষারে একদম সবাই মিলে বলে উঠলে যে মঙ্গল, কেন মঙ্গল? কেউ বলতে পারবে ব্যাখ্যাটা? ওটা তো বিদেশি ড্রেস, রাহু হতে পারতো, কিন্তু রাহু না হয় মঙ্গল কেন হলো? রাফ এন্ড টাফ ব্যাপারটা রয়েছে। এক্স্যাক্টলি, রাফ অ্যান্ড টাফ। এবং আহ, আমাদের যে প্রচলিত যে ধারা আছে, সেই ধারাটাকে ভেঙে দেওয়া হচ্ছে। মঙ্গল তো তাই করে। আমাদের এই একটা হচ্ছে জিন্স এবং উপরের ওই জায়গাটা, যে উপরে গেঞ্জিটা পরছে, টি শার্ট পরছে, যেটাই পরছে, ওটা মূলত পুরুষদের পোশাক এবং সেটা বিদেশি পোশাক। তথাপি আমাদের ট্র্যাডিশন। স্বেচ্ছাচারিতা, হ্যাঁ, স্বেচ্ছাচারী মানে যেটা হয় আর কি, না, মানে স্বেচ্ছাচারী বলবো না এটা। এটা হচ্ছে ট্র্যাডিশনটাকে ভেঙে দেওয়া। এবং মঙ্গলের কাজই আচ্ছা, তাই। শনি মহারাজ করবে কি, ট্র্যাডিশনটাকে আঁকড়ে ধরে থাকবে। কিন্তু হ্যাঁ, মঙ্গল হচ্ছে ট্র্যাডিশন ব্রেকার। তো যেহেতু এই রাফ অ্যান্ড টাফ এবং ট্র্যাডিশন ব্রেকার, এই জন্য জিন্স টপ এই ধরনের পোশাককে বলা হয় আহ, মঙ্গলের কারকত্ব। আচ্ছা, এটা রাহুও হতে পারতো। তা রাহুর যদি পোশাক হয়, সেই রাহুর পোশাকটা কি ধরনের হবে? কেউ একটা বলুক। ম্যাম উগ্র ওয়েস্টার্ন। রং, হুম হুম, উগ্র কালার। চকমকি জামা কাপড়। একদম না, ওয়েস্টার্ন ড্রেস এই কারণে হবে না। দেখো, ওয়েস্টার্ন ড্রেসের মধ্যেও কিন্তু অনেক ওয়েস্টার্ন ড্রেস অবশ্যই, কেন কি ওয়েস্টার্ন ড্রেসটা রাহু বিদেশকেই রিলেট করছে, কিন্তু সব ওয়েস্টার্ন ড্রেস নয়। ধরো এমন একটা ম্যাম ওয়েস্টার্ন ড্রেস খুব সোভার হলো, সেটা আবার কিন্তু সরাসরি ভাবে রাহু না। কিন্তু রাহুর পোশাক মানেই ওই যে একটা খুব ভাইব্রেন্ট, চকরা বকরা। বকরা হ্যাঁ বকরা হ্যাঁ, ভাইব্রেন্ট কালারিং। ঝকঝকে ব্যাপার। ম্যাম, ম্যাম যদি জিন্স ছেঁড়া, ওই যে মানে এখন যে ফ্যাশন ছেঁড়া হ্যাঁ জিন্স ওই রকম টাইপের, ওগুলো হ্যাঁ রাও হ্যাঁ, হয়ে যাবে। একদম। ধরো ওই যে ওই যে ট্র্যাডিশনাল, এই ওরা যে বললো ওয়েস্টার্ন ড্রেস, ওই যে বডিকন গুলো যে ধরনের হয়, নর্মাল বডিকন ইটস ওকে। কিন্তু এমন একটা পেলো বা পরলো যে ধরো স্লিভলেস, এবং সেই ড্রেসটা পুরোটাই হচ্ছে আপাদমস্তক ওই যে সিকোয়েন্স দিয়ে আর কি ঢাকা, চিক 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 করছে, মানে ঝকমক ঝকমক করছে, দূর থেকে তাকে চোখে চোখে পড়ছে। এই ধরনের ড্রেসগুলো কিন্তু আবার রাহু রিলেট করে, মানে যেটা একদম অনেক বেশি থাকে। বেশ সুন্দর, খুব ভালো। সবার অনেকটাই ক্লিয়ার হচ্ছে, ভালো লাগলো শুনে। এবারে শ্রবণা, ত্রিপদ, 3টে পদ। ধনিষ্ঠা ঢোল, শতভিষা হচ্ছে বৃত্ত, পূর্ব ভাদ্রপদ দুমুখ মানুষ, একটা মানুষ যার দুদিকে মুখ আছে, পেটে কথা থাকে না সেইটা নয় কিন্তু। উত্তর ভাদ্রপদ হচ্ছে অন্তিম শয্যা, মানে একজন মানুষ মৃত পায়, তার যে শয্যাটা আর কি, শেষ শয্যা আর কি বলা হয়। আর রোহিণী হচ্ছে মৃদঙ্গ। ম্যাম মৃদঙ্গ মানে? মৃদঙ্গ মনে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, অনেকটা দেখতে ওই ঢোলের মতন হয়, কিন্তু একটু সরু টাইপের, ওই উম, কেমন বলি, মানে ওই এক ধরনের ঢাক বা ঢোল, ঢোল আর কি, ঢোলের মতন সরু টাইপের হয়। খোল, বাদ, খোল। ঠিক আছে। হ্যাঁ, আর ঢোলের শব্দটা একটু ঢ্যাপ ঢ্যাপ করে হয়, মৃদঙ্গটা একটু আহ, টাং টাং করে হয়। এইটুকু বলতে পারি। মানে ছোট মুখ, খোলে,
খোল খোল খোল, এক্স্যাক্টলি খোল, বাংলায় খোল বলে। মানে আমি বলছি, তোমরা কীর্তন দেখেছো? ওই যে নামযোগের কীর্তনগুলো হয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ওই লীলা ঠীলাগুলো পাঠ হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকে শ্রীখোল বলে, শ্রীখোল। একটু লম্বা টাইপের, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাকে বলা হয় মৃদঙ্গ। আর তোমরা ওকে। জিজ্ঞেস করে দেখে নিও যে কোনটা মৃদঙ্গ। খোল, খোল, শ্রীখোল, যাই হোক, সেইটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, টাং টাং করে বাজে। আচ্ছা, এবার আমাদের প্রতীক বা চিহ্নগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটা নক্ষত্রের দেবতাদের জেনে নেব। আমরা আগে জেনেছি দেবতাদের অধিপতি গ্রহকে, এবার নক্ষত্রের অধিপতি গ্রহকে জেনেছি, এবার আবার নক্ষত্রের অধিপতি দেবতাকে জানবো। এই দেবতাকে কিন্তু তোমাদের প্রেডিকশনে কাজে লাগবে না। দেবতার নামগুলো জানবে হচ্ছে তোমাদের জ্ঞানের জন্য, কিন্তু প্রতীক তোমাদের প্রেডিকশনে কাজে লাগবে। তো প্রতীকটাকে মনে রাখার চেষ্টা করবে, দেবতাকে মনে রাখার প্রয়োজনীয়তা খুব বিশেষ নেই, শুধু জ্ঞানের আহরণের জন্য তোমরা জেনে রাখো। সেটা হচ্ছে অশ্বিনীর জন্য দেব বৈদ্য। আজকে শুধুই লেখালেখির কাজ, আজকে কিছু ম্যাডাম একটুখানি ঘরটা করে নিলে সুবিধা হবে। করুন করুন, দিচ্ছি 2 মিনিট টাইম দিলাম। বলি তাহলে, হ্যাঁ। আম, অশ্বিনীর হচ্ছে দেব বৈদ্য। আজ অনেক অনেক দেবতার নাম আপনারা নতুন জানবেন, যেগুলো এর আগে কখনো কানেও শোনেননি, এবং জানেনও না যেগুলো দেবতা হতে পারে। ভরণীর হচ্ছে যম। কৃত্তিকার হচ্ছে অগ্নি। দেখো, কৃত্তিকা আর ওর প্রতীক বা চিহ্ন হচ্ছে তেজদীপ্ত দণ্ড, অর্থাৎ এমন একটা লাঠি, বাংলায় লাঠি বলছি, যেটা হচ্ছে তেজদীপ্ত, মানে সেটা গনগনে। অর্থাৎ কৃত্তিকা, সেও দেখো রিলেট করছে হচ্ছে রবিকে। তো রবি সে তেজের কারক, এবং কৃত্তিকা নক্ষত্র তা সে প্রতীক বা চিহ্ন দিচ্ছে কাকে? তেজদীপ্ত দণ্ড। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র যেখানেই থাকবে এই দণ্ড বা তেজ বা ওই ওই ঝাঁঝালো ব্যাপারটা থাকবে, এবং তার দেখো দেবতা কাকে দিয়েছে? অগ্নি। অর্থাৎ তিনজনের মধ্যেই কিন্তু অগ্নি জিনিসটা কিন্তু কানেক্টেড। তো এই জন্য এই ব্যাপারগুলো কিছুটা কিছুটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে। তারপরে রোহিণীতে চলে যাই। রোহিণীর দেবতা হচ্ছে ব্রহ্মা। অর্থাৎ এই যে নক্ষত্রগুলো, তারা যাদেরকে মানে কি বলবো, যাদের পুজো করে, বা যে সমস্ত দেবতাও আবার নাক্ষত্রিকভাবে যুক্ত, মানে এই সকল দেবতাও কোনো না কোনো রকম ভাবে এই সকল নক্ষত্রের সঙ্গেও কিন্তু যুক্ত। দুটোই সম্ভব, মানে দুটোই আর কি, এদিক দিয়েও যাবে ওদিক দিয়েও যাবে। এরপরে হচ্ছে মৃগশিরা, চন্দ্র। ম্যাম, কৃত্তিকার দেবতার নামটা একটু বলবেন? হ্যাঁ, বললাম যে কৃত্তিকা হচ্ছে অগ্নি। অগ্নি। মৃগশিরা, চন্দ্র। এরপর হচ্ছে আর্দ্রা। আর্দ্রা হচ্ছে শিব। দেখুন, মহাদেব লিখবেন না, হ্যাঁ, এটা শিবই লিখবেন। কারণ আপনারা জানেন যে
শিব এবং মহাদেব নিয়ে কিন্তু অনেক রকম আলাদা আলাদা কনসেপ্ট আছে, সুতরাং এটা শিবই লিখবেন। এবার পুনর্বসু লিখুন অদিতি। পুষ্যা বৃহস্পতি। এরপর অশ্লেষা সর্প। এখানে আবার নাগ দেবতা লিখবেন না, নাগ নাগ দেবতা আলাদা, সর্পও আলাদা, সমস্ত সর্পই নাগ দেবতা নয়। মঘা, মঘার দেব লিখবেন পিতৃগণ। পিতৃগণ অর্থাৎ আপনার যারা পূর্বপুরুষ, যারা দেহ রেখেছেন, যারা মারা গেছেন, তারা, যারা যারা জন্মপ্রাপ্ত হয়েছেন, যারা হননি তারা এখনো কোথাও না কোথাও অবস্থিত, তাদের জন্য নির্দিষ্ট একটা লোক আছে। আর এবং আপনার ঘরের সাউথ ওয়েস্ট ডিরেকশনটা হচ্ছে পিতৃলোকের ডিরেকশন। তো এই পিতৃলোক, তারা তারা আমাদের জন্য, মানে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য কোথাও না কোথাও থেকে আশীর্বাদ প্রদান করছেন বা আমাদের জন্য তারা প্রার্থনা জানাচ্ছেন। এবং এই যে আমরা মহালয়ার দিন বা অমাবস্যাতে যে পিতৃতর্পণ করি, এবং তার ফলে কিন্তু তাদের শান্তিপ্রাপ্তি যে হয়, এই যে ব্যাপারটা, মানে তারা কিন্তু বিদ্যমান। এই পিতৃগণ হচ্ছে মঘার দেবতা। যাদের চার্টের মধ্যে পিতৃ দোষ রয়েছে, পিতৃদোষ কিভাবে বুঝবো? যখনই 9th হাউস অ্যাফ্লিক্টেড হবে বা 9th লর্ড অ্যাফ্লিক্টেড হবে, তখন কিন্তু বুঝতে পারবো যে পিতৃদোষ রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু আহ ওই অমাবস্যাতে করে গঙ্গা স্নান ভীষণ ভালো ফল দেয়। বা তাদের উচিত অমাবস্যায়, সব দিন যদি নাও পারেন, কখনো কখনো অমাবস্যাতে গিয়ে গঙ্গা স্নান করা। আর যারা যদি সংকল্প করে পর পর 5খানা অমাবস্যা, 5টা অমাবস্যা যদি গঙ্গা স্নান করা হয়, ভীষণ ভালো ভালো রেমেডি তাদের জন্য আসে, ভীষণ ভালো, মানে ভাগ্য খুব সহায়ক হয়ে যায়। এটা আপনারা রেমেডি হিসাবে লিখে রাখুন। যাদের নিজেদের চার্টে আছে তারা তো করবেনই, তারপর যখন ক্লায়েন্ট আসবে তাদেরকেও এটা বলবেন। যারা পয়সা দিতে পারছে না বা ভালো ব্যবসা করেছেন তার কাছ থেকে, এবার একটু পয়সা ছাড়া একটু রেমেডি দিয়ে দিলেন, এটা আরো বেশি এফেক্টিভ হবে আর কি। কি বললাম যেন? পিতৃগণ, আচ্ছা। তারপরে হচ্ছে পূর্ব ফাল্গুনী, যোগিনী। উত্তর ফাল্গুনী, অর্জমা। অর্জমা, এই অর্জমা হচ্ছে আপনাদের বাস্তুর পূর্ব দিকের দেবতা। যাদের মনের মধ্যে বিভিন্ন রকমের দুঃখ যন্ত্রণা হতাশা ভর করে, মানে সংসারে সুখ নেই, ঘরে সুখ নেই, শান্তির অভাব, এই রকম যাদের মধ্যে প্রবলেম হয় আর কি। অক্সিটোসিন যে হরমোনটা রিলিজ হয় আমাদের, যার মাধ্যমে যে আমাদের আনন্দ হয়, যেমন ডোপামিন একটা হরমোন, যার মাধ্যমে আমাদের আনন্দর ফিলটা হয়, এই অক্সিটোসিন হরমোনটা রিলিজ করতে সহায়তা করে হচ্ছে এই অর্জমা। আর তার জন্য রেমেডি হিসাবে যাদের গৃহে শান্তি নেই, শান্তি না বলবো না, খুশি নেই আর কি, যে বাড়িতে খুশি নেই, সেই খুশি না থাকা বাড়িতে যদি পূর্ব দিকে চকলেট কিংবা মানে ওই যে মেওয়ার তৈরি মিষ্টি পাওয়া যায়, জানেন তো মেওয়ার তৈরি, ওটাকে বাংলায় কি বলে যদি কারো জানা থাকে বলুন। যাই হোক, ওই মেওয়ার তৈরি মিষ্টি আর কি, মেওয়াই বলে, ওই দোকানে তো মেওয়া বলেই বিক্রি হয়। ওই মেওয়ার তৈরি মিষ্টি যদি পূর্ব দিকে রেখে দিতে পারেন 72 ঘন্টা, এটা খুব ভালো রেমেডি। 72 ঘন্টার মধ্যে কিন্তু বাড়ির সুখ শান্তি মানে খুশি অ্যাক্টিভ হয়ে যাবে। এই অর্জমা হচ্ছে পূর্ব দিকের মালিক, এবং এ কিন্তু খুশি কারক, খুশি অক্সিটোসিন হরমোনটা রিলিজ করার কারক দেবী বা দেব শক্তি আর কি বলবো। তারপরে হচ্ছে হস্তা, দিবাকর, সূর্য লিখবেন না। চিত্রা, বিশ্বকর্মা।
ম্যাম হস্তটা একবার রিপিট করবেন হ্যাঁ? দিবাকর হ্যাঁ হ্যাঁ দিবাকর বলি হস্তা হচ্ছে দিবাকর। বহু কোর্স করবেন কিন্তু এতটা আহ, গোছানো জিনিস খুব কম ইনস্টিটিউটেই পাবেন। আর এইগুলো আহ, আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গার থেকে অনেক সময় ধরে ধরে কিন্তু কালেক্ট করেছি। পাবেন আপনারাও বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে ছড়ানো ছিটানো, কিন্তু এত গুছিয়ে পাবেন না। এইগুলো যত্ন সহকারে রাখবেন, ভবিষ্যতে আপনারাও যখন বিদ্যাদান করবেন তখন কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এখন মনে হচ্ছে লিখে কি করব, কিন্তু তখন মনে হবে এগুলো কত এবারে কাজ করতে করতে গিয়েও পাবে না, হঠাৎ করে মনে পড়বে না যে ওই নক্ষত্রের যেন প্রতীকটা কি ছিল, এই নোটটা খুললেই পেয়ে গেলেন হাতে, একসঙ্গে গোছানো থাকলো। তারপর লিখুন স্বাতী পবনদেব। বিশাখার লিখুন ইন্দ্র এবং অগ্নি, দুটোই। অনুরাধা হচ্ছে মিত্র। মিত্র মানে আবার বন্ধু লিখবেন না, মিত্র। এরাও এক ধরনের দেবশক্তি। পশ্চিম দিক, আপনার বাড়ির পশ্চিম দিকের দেবতা হচ্ছেন এই মিত্র। ইচ্ছাপূর্তির দিক বাস্তু অনুসারে, যাদের জীবনে রিপিটেডলি কোনো ইচ্ছা পূরণ হয় না, এক তো দেখে নিতে হবে যে আপনার 11th হাউসটা খারাপ আছে কিনা, 11th লর্ড কোনো খারাপ জায়গাতে অবস্থান করছে কিনা, তাহলে আপনার ইচ্ছা পূর্তিতে বাধা আসবে। কিন্তু সাপোজ করুন ছোটোখাটো ইচ্ছা, বা ধরুন 1 মাস 2 মাস 10 মাসের জন্য কোনো ইচ্ছা আপনি চাইছেন, 2 মাস পরে আপনার জীবনে একটা কিছু আসুক, একটা গাড়ি কিনবো, রয়্যাল এনফিল্ড কিনবো, বা স্ত্রী বলছে একটা ফ্ল্যাট কিনে দাও, বা বাড়িতে একটা জমি কিনবো এক্সট্রা, যেটাই থাকুক আপনার ইচ্ছা, সেটা সাদা কাগজে লিখবেন। লিখে রাখুন, এগুলো টোটকা সবসময় মনে থাকে না, এখন মনে পড়ছে লিখে নিন। সাদা কাগজে নীল কালি দিয়ে ইচ্ছেটা লিখবেন। সদর্থক বাচ্য, সদর্থক বাচ্য মানে এইভাবে লিখবেন যে আমার একটি 4 চাকার গাড়ি হয়েছে, হোক না হয়েছে। আমি একটা জমি কিনেছি, 3 কাঠা 4 কাঠা 10 কাঠা যা চান। আমি একটা রয়্যাল এনফিল্ড কিনেছি। আমার একটা চাকরি হয়েছে, আমার একটা প্রেমিকা জুটেছে। যার যেটা ইচ্ছে সেই ইচ্ছেটাকে সদর্থক বাচ্চে লিখবেন। লিখে বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে টানিয়ে রাখবেন, চেষ্টা করবেন হিডেন রাখতে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার আহ, যে ইচ্ছেটা সেই ইচ্ছেটা পূরণ করে দেয়। ওটা হচ্ছে রিপিটেশনের দিক। যেটা আপনি লিখছেন আপনি বলুন, অথবা আপনি কালি দিয়ে কতগুলো শব্দ লিখুন। এই বলার যে এনার্জি, শব্দের যে এনার্জি বা এই অক্ষরগুলোর এনার্জি কিন্তু সব সময় ওই পার্টিকুলার জায়গাটার থেকে কিন্তু মিশ্রিত হয়, বেরোচ্ছে। এবং ওই দিকটা হচ্ছে রিপিটিশনের দিক, পশ্চিম দিক। তো ক্রমাগতভাবে ওই যে আপনার ইচ্ছেটা, সেটা কিন্তু ইউনিভার্সকে দিচ্ছে ক্রমাগত। আপনি দেখছেন আমি একবার লিখে টানিয়ে রেখেছি, কিন্তু ওই লেখাটা তার এনার্জি ক্রমাগতভাবে ইউনিভার্সকে দিচ্ছে। এবং ইউনিভার্স আপনার যেটা ইচ্ছে, আপনি যদি সেটাকে ঠিকঠাকভাবে ম্যানিফেস্ট করতে পারেন, সেই ওই যে একটা ফানা সিনেমার কি একটা ডায়লগ ছিল, সে কায়নাত পুরা কায়নাত জুড় जाता है वैसे वैसे कुछ बात আর কি, যে পুরো ইউনিভার্স আপনার ইচ্ছেটাকে পূরণ করার জন্য লেগে পড়ে। সকলে মিলে সমস্ত শক্তি লাগিয়ে আপনার ওই ইচ্ছেটাকে পূরণ করে দেয়। তো এই যে মিত্র, সেই মিত্র কিন্তু এই ইচ্ছে পূরণের সহায়ক দেব। বাড়ির পশ্চিম দিকের বাস্তুর পশ্চিম দিকের দেবতাই নেই। এরপর ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, সাদা কাগজে নীল কালি দিয়ে আপনার মনের ইচ্ছাটা ওইভাবে লিখবেন যে আমার হয়ে গেছে। মানে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট টেন্সে লিখবেন। প্রেজেন্ট টেন্সে লিখলে এরকম লিখবেন না যে আমার বাড়ি হবে, হোক, এরকম লিখবেন না, হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে। পাস্ট টেন্সই হলো আর কি, কিন্তু তার হুম মধ্যে হুম, পজিটিভিটি থাকে। ঠিক আছে। এটা কিন্তু ম্যাম ওয়েস্টের সেটা যেন মানে অন্য কোনো লোকের চোখে না পড়ে এরকম ভাবে হ্যাঁ টাঙাতে হবে তো? হ্যাঁ, চেষ্টা করবেন অন্য লোকের চোখে না পড়ে। ওয়েস্টের দিকে টাঙাতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওয়েস্ট যেন হয় বাস্তুর, আপনার চোখের অনুযায়ী ওয়েস্ট না। আপনারা না সবাই চেষ্টা করবেন কম্পালসরি ওয়েস্টটা বের করবেন বাস্তুর।
তারপরে সেখানে লাগিয়ে দেবেন। আচ্ছা। কাগজটা ভাঁজ হলে অসুবিধা আছে? ভাঁজ হলে অসুবিধা অবশ্যই, কারণ ওর তো তাহলে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে না। ছোট্ট একটা কাগজে লেখো, চেষ্টা করবে যেন সেটা অন্য কেউ দেখতে না পায়। আর দেখলেই বা কি, বাড়ির লোক দেখলে তো অসুবিধা নেই, পরে অন্য লোক দেখলে হাসাহাসি করতে পারে বা একটু টিটকিরি করতে পারে, এছাড়া আর কিছুই না। তবে আহ, খুব খুব এফেক্টিভ, মানে তোমরা করণের ওই রেমিডিগুলোর মতন এটা করো, মানে সবাই খুব ভালো ফল পাবে। এবং সব সময়ের জন্য, যখন আশেপাশে সবাইকে এই রেমিডি তুমি ফ্রি অফ কস্ট কখনোই দেবে না, ফ্রি অফ কস্ট কখনোই দেবে না, তার বিনিময়ে কিছু বলবে, আমি এটা টোটকা বলে দিচ্ছি, যে যার কেরামতিতে টোটকাটা মানে করাবে, কিন্তু বিষয়বস্তুটা যেন এই থাকে, ঠিক আছে? এরপরে জ্যেষ্ঠার হচ্ছে ইন্দ্র। মূলা নক্ষত্রর দেব হচ্ছে রাক্ষস। রাক্ষসদেরকে মূলা নক্ষত্র আর কি নমন করে। তারপরে পূর্বাষাঢ়া, জল, শুধু জল, বরুণ লিখবেন না। সেটা কি গঙ্গার জল হবে না কলের জল হবে, মানে সেই রকম ব্যাপার না, জল। তারপরে উত্তরসারা, বিশ্বদেব, বিশ্বকর্মা নয়। শ্রবণা, বিষ্ণু। ধনিষ্ঠা। আচ্ছা, আপনাদের ধনিষ্ঠায় প্রতীক কি বলেছিলাম? ম্যাম ঢোল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঢোল। ওটা লিখুন বসু। মানে ঢোল লিখবেন, এর দেবতা হচ্ছে বসু, ওই যে অষ্ট বসু, সেই বসু। ম্যাম বলছি যে ইচ্ছেটা পূরণ হয়ে গেলে কি ওটা খুলে দেওয়া হ্যাঁ, যাবে একদম নাকি ওটা ওটা ওখানেই লাগানো থাকে? না, খুলে ডিসপোজ করে দেবেন, মানে জলে দিয়ে দেবেন ওটা, ঠিক আছে? যখন ইচ্ছে পূরণ হয়ে যাবে খুলে জলে দিয়ে দেবেন। ঠিক আছে ম্যাম। হুম। সবাই একটা ছোট্ট করে উইশ করে ট্রাই করতে পারো। তারপরে হচ্ছে শতভিসা, বরুণ দেব। ম্যাম ওইটা কি কোনো প্রবাহিত জলে দেবো নাকি মানে পুকুরের কোনো কোনো মানে জলে দিতে পন্ড? পারো, কিন্তু জলটা যেন ক্লিন থাকে, মানে নর্দমা বা নষ্ট জল ওরকম জলে দিও না। পরিষ্কার জল? ঠিক হুম। আছে। ম্যাম শতভিসাটা কি বললেন? কি বললাম? শতভিসা, বরুণ বরুণ। পূর্ব ভাদ্রপদ, অজ পাদ, অজ পাদ। আচ্ছা, এখানে যেমন অনেক রকম, মানে শব্দগুলো তো
বিভিন্ন রকম শুনতে হতে পারে এক একজন মানুষের। তো একটা নোট আমাকে পাঠাবেন, একজনই পাঠাবেন, সবাই মিলে নয়। একটা নোট আমায় পাঠাবেন, আমি একটু দেখে নেব যে আপনারা সঠিক লিখেছেন কি না। ওইটা যদি কোনো রকম ভুল থাকে আমি ওটাতেই কারেকশন করব, আপনারা সবাই মিলিয়ে নেবেন। তারপরে হচ্ছে উত্তর ভাদ্রপদ, ওইটা লিখুন ওহি বৃদ্ধ, ওহি বৃধ নয়কার, ওহি বৃদ্ধ। এরপর হচ্ছে রোহিণী, এই রোহিণী না, সরি, রেবতী। রেবতী লিখুন পূষা। এই পূষা নিয়ে আর একটা টপিক দেবো, টিপস দেবো, দিয়ে আজকে ক্লাস শেষ করব। পূষা। ম্যাম উষা না পুষা কি বললেন এটা? পু, পয় রস্যকারী পু, পেট কাটা শয় আকার, মূর্ধন্যস্বয় আকার। পূষা। এই পূষা হচ্ছে দক্ষিণ দিকের দেবতা, আপনার বাস্তুর দক্ষিণ দিকের দেবতা। এই দক্ষিণ দিক, আমি একটু আগে বলছিলাম অক্সিটোসিনের কথা, তেমনি ডোপামিন বলে একটা হরমোন হয়, আপনারা সবাই জানেন, যেটা আনন্দবর্ধক, খুশিকারক গ্রহ, এই খুশিকারক হরমোন আর কি। হাক করলে, তারপরে প্রেমিকের কাছাকাছি গেলে বা প্রিয় মানুষের কাছাকাছি গেলে আনন্দের সময় আমাদের এই হরমোনটা নিঃসৃত হয়। এবং আপনার বাড়িতে যারা, বাড়ির মধ্যে যারা যারা দেখতে পাবেন যে অনেকেরই আছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না। ধরুন সারাদিনের যেটা ডেলি রুটিন থাকে, সেটা সাংসারিক কাজ হতে পারে বা বাড়ির যে কোনো বাড়ি রিলেটেড কোনো কর্মও হতে পারে, মানে জীবিকাও হতে পারে। সময়ের কাজ যারা সময় করে উঠতে পারেন না, সেইটার জন্য মাথার মধ্যে কিন্তু একটা বার্ডেন থাকে। আর সাবকনসিয়াস মাইন্ড, আমাদের বাস্তুর প্রত্যেকটা জিনিসই, আপনি মানে জ্ঞানত জানুন আর না জানুন, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জানে যে আপনার অমুক জায়গাতে তমুক জিনিসটা আছে, এবং সেই অমুক তমুকের সম্পর্কে আমাদের হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয় আমাদের নিজেদের শরীরের মধ্যে, এটা বাস্তু রিলেটেড। তো এই যে পূষা, মানে দক্ষিণ দিকের দেবতা পূষা, দক্ষিণ দিক যদি কোনো রকমভাবে আপনার থাকে, নেগেটিভ থাকে, নেগেটিভের মধ্যে অনেক কিছু হতে পারে, যে একটা ভুল, যেগুলো আপনারা জানেন, যে কিচেন হতে পারে, কিচেন দক্ষিণ দিকে তবু বা ঠিক আছে, যদি বাথরুম হতে পারে। তারপর দেখা গেল দক্ষিণ দিকের যে রঙগুলো হয় সিলেক্টেড রং, সেই রং বিরুদ্ধ কোনো রং হতে পারে, বা কোনো উল্টো, মানে ওই দক্ষিণ দিক বিরুদ্ধ কিছু জিনিসপত্র হতে পারে, যেই সমস্ত ওইখানে থেকে, মানে ছোট একটা এইরকম এক বোতল জল, এইরকম এক বোতল জল, এবং এই জলটার যে কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার, এরকম একটা এক বোতল জলও কিন্তু আপনার বাস্তুর ভারসাম্য মানে নষ্ট করে দিতে পারে। মানে সাউথ ওয়েস্ট দিকটা রিলেশনশিপের দিক বলা হয়, সাউথ সাউথ ওয়েস্ট, এই সব দিকগুলো, এখানে একটা লাল রঙের ছোট্ট জিনিস আপনার রিলেশনশিপ নষ্ট করতে পারে। যাই হোক, ওটা যে আমরা যাবো না, বাস্তুতে যাবো না, আমরা পূষায় থাকি। তো পূষাকে অ্যাক্টিভ করার জন্য দক্ষিণ দিকে আপনারা যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, মানে আপনার যে বাস্তুর যেখানটায় হচ্ছে ব্রহ্মস্থান বলি, ওখান থেকে শুরু করে দক্ষিণ দিকে আপনারা মোটামুটি 7 থেকে 8 ফুট বা 5 থেকে 6 ফুট এতটুকুনির মধ্যে, 5 থেকে 6 মিটারও নিতে না, মিটারটা একটু বেশি যাবে, 5 থেকে 6 ফুটের মধ্যে আপনারা একটা ছোট প্রদীপ ঘিয়ে জ্বালাবেন। ওটা মানে সারা বছর জ্বালাতে পারলে তো খুবই ভালো। যদি নাও পারেন, পরপর 3 দিন, 72 ঘন্টার রেমেডিগুলো করা হয়, ছোটোখাটো রেমেডিগুলো, তো পরপর 3 দিন জ্বালান, দেখতে পাবেন বাড়ির মধ্যে যে ওই যে কাজ না হওয়া, সময়ের কাজ না করা, একটু পরে করছি একটু পরে করছি, সারাদিন গড়িয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মানে চলে আসবে, সঠিক জায়গায় চলে আসবে। এবং তার ফলে ওই আপনার যে ডোপামিন, সেই ডোপামিনের ক্ষরণ শুরু হবে, ফলে বাড়িতে কিন্তু খুশির বাতাবরণ, খুশির মহল তৈরি হয়ে যাবে। তো আমাদের মোটামুটি নক্ষত্রের আচ্ছা যা যা ম্যাম, দক্ষিণ দিকে মানে বাথরুম সেটা শুভ নয়, কমোড? না, দক্ষিণ দিকে বাথরুম শুভ নয়।
ম্যাম আচ্ছা, উত্তর দিক নিয়ে কিছু বলো, হ্যাঁ, উত্তর দিক নিয়ে কিছু টিপস দিন। উত্তর দিক নিয়ে কি আমি তো বাস্তু পড়াচ্ছি না, বাস্তুর দিন দেবো। এগুলো তো এই দেবতা করতে করতে চোখে গেলো তাই। কথা হচ্ছে দক্ষিণ দিক কেন নয়, দক্ষিণ দিক হচ্ছে অগ্নিতত্ত্বের দিক। হ্যাঁ, আর বাস্তু ওটা হচ্ছে আমাদের ফেমের দিক, আমাদের নাম যশ এই সমস্ত দিক। তো ওইখানটাতে যদি কোনো রকমভাবে ডিসপোজাল চলে চলে আসে, বাথরুম চলে আসে, তাহলে কিন্তু তোমার ওই দিকগুলো আর কি ক্ষতিগ্রস্ত হবে। হুম, তো ওটার প্রতিকার করার দরকার, মানে যদি তুমি সরাতে না পারো তাহলে প্রতিকার আছে মানে সেটা। ম্যাম, দক্ষিণ দিকে মানে আমার যে জিজ্ঞেস করেছে সে জিজ্ঞেস করেছে দক্ষিণ দিকে মানে তার কবরটা কিন্তু মুখটা সে বসলে তার ফেস পড়ছে উত্তরে, তাহলে সেটা খারাপ? না না, ব্যাপারটা তো ডিসপোজাল, যেখান থেকে জিনিসপত্রগুলো বাইরে যাচ্ছে। হ্যাঁ, সেটা যদি কোনো রকম ভাবে দক্ষিণকে কানেক্ট করে তাহলে ওটা খারাপ। আচ্ছা, তোমাদের যেটা বাস্তু ক্লাস আমি ডিসপোজাল একটা নেব। জিনিসগুলো বাইরের দিকে যদি যায় সেটা যদি তোমাদের দক্ষিণে স্যার হয় খারাপ? স্যার বাস্তু পড়িয়েছেন তো একটা দুটো? হ্যাঁ, একটা পড়িয়েছেন। ওটা একদম বেসিক গুলো ছিল। আমি একটা হ্যাঁ, ক্লাস তোমাদের বাস্তু নেব, নেওয়ার কথা ছিল আমার, এইগুলো শিডিউলে হয়নি। একটা বাস্তু ক্লাস আমি তোমাদের নেব একদম গোড়া থেকে, তোমাদের সেগুলো জানার দরকার একটু ডিটেলে। ম্যাম আমাদের বলছি বাস্তু ম্যাম, ক্লাস হয়নি না। বাস্তুর ক্লাস তো আমাদের হয়নি। বাস্তুর ক্লাস হয়নি। বাস্তু ক্লাস এখনো হয়নি একটাও? না না। না 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 না। না, না না, স্যারের হালকা হালকা জন্মদিন ছিল। স্যার বলেছিলেন পরের দিন দেবেন, তারপর হয়নি। ও ও, না কোনো আচ্ছা হালকাও হয়নি, কোনো কিছু আচ্ছা, হয়নি। তাহলে শুনুন, আপনারা একটু শুনে নিন। আজকে আমরা নক্ষত্র শুরু করেছি, সামনের দিনে আমি নক্ষত্রের ডিগ্রিগত বিভাজনটা শেষ করব। তারপরে দায়িত্ব থাকলো ওই মণিশঙ্কর ভবানীশঙ্কর বাবুর কথাই বলছি, আপনি দায়িত্ব রাখুন। এই বাকিরা কেউ রাগ হবেন না, মানে ওনাকে না ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বলে আমি ওনার নামটা করছি। তো আপনি একটু দায়িত্ব নিয়ে, মানে সামনের শনিবারের পরের শনিবার ওই দিন হচ্ছে আমি আপনাদের বাস্তু ক্লাস নেব, ওটা একটু মনে করিয়ে দেবেন আমায়, ঠিক আছে? তো আজকে নক্ষত্র নিয়ে সবার মোটামুটি ক্লিয়ার তো? এবার আপনাদের দায়িত্ব হচ্ছে এই 27টা নক্ষত্রের নাম মুখস্থ করা। নাম যদিও বা গুলিয়ে যায়, ভুলে যান, এই বিভিন্ন রকম কবিতার মাধ্যমে না আমরা নাম মুখস্থ রাখতাম, আপনারাও চেষ্টা করবেন এরকম যদি কবিতা ছড়া কিছু মনে করে করে আর কি বানাতে পারেন। আর তারপরে প্রথম কিছুদিন মনে থাকবে না, মানে প্রথম প্রথম মনে মুখস্থ হয়ে যাবে, 1 ঘন্টায় মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করতে বলছি না, মনে রাখতে বলছি। আজ মুখস্থ করবেন, 2 সপ্তাহ পরে গিয়ে ভুলে গেছেন, এটা হবে। তো সেটা করতে হবে, বিশেষ করে এই নাম্বারটা আর কোন গ্রহর কারা, এইটুকু শুধু আপনাদের মাথায় রাখতে হবে। এটা একটু হবে শক্ত, অসুবিধা নেই, পরীক্ষা এগুলো দেবো না, এত শক্ত চাপ নেই। ম্যাম একটা কথা বলছি, কেউ কেউ তো বাড়িতেও না মানে থাকে না, ট্রান্সফারেবল জব হয় যাদের, তারা তো বাড়ির বাইরে কোয়ার্টারে থাকে বা কেউ ভাড়াও থাকে, তো তাদের ক্ষেত্রে এই রেমেডিগুলো কি প্রযোজ্য? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাড়ির বাস্তু থেকে আপনি দক্ষিণ পশ্চিম উত্তর এগুলোকে ক্যালকুলেট করতে বলছেন, সেটা কিভাবে করতে হয় আমরা আচ্ছা তো একদমই জানি না, যদি একটু বলি বলি, বলে দেন। তোমার নিজের বাড়ি, তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, যাইখানেই যত বাড়িই থাকুক না কেন, তুমি ভাড়া বাড়ি, তুমি কোয়ার্টার বাড়ি, যখন যেখানে তুমি বসবাস করছো সেইটাই তোমার বাস্তু, এবং তার ফলাফল তোমাকে পূর্ণভাবে ভোগ করতে হবে। হুম, এবং এটা মজার বিষয় হচ্ছে এই বাস্তু কিন্তু পুরোপুরিভাবে তোমার জন্ম চার্ট রিলেটেড, মানে তোমার চার্টে খুব ভালো কম্বিনেশন রয়েছে অথচ তোমার বাস্তু খুব ঘাটা, এটা হবে না। বাস্তু আর জন্ম চার্ট এটা একেবারে এপিট আর ওপিট। হুম, তো যদি তোমার 4th হাউসে সমস্যা থাকে তোমার বাস্তুতে প্রবলেম থাকবেই। যদি নর্থ ইস্টে গিয়ে প্রবলেম থাকে তো সেক্ষেত্রে দেখবো বৃহস্পতির কিছু সমস্যা, কেতুর কিছু সমস্যা তোমার লাইফে থাকবেই। এবার কিভাবে তুমি দিক নির্ণয় করবে? তোমাদের সবার ফোনে কম্পাস ডাউনলোড করে নেবে, প্রত্যেকের ফোনে। ফোনে ডাউনলোড করার পরে একদম আম, এটা যদিও তোমাদের বাস্তুর ক্লাস তবুও একটু বলে দিই। ধরো এই এই যে একটা খোপ আছে না, এই যে আমি ছবিটা এই খোপটা এঁকেছি না, একটা আয়তক্ষেত্র তোমাদের বাড়ির জায়গা ধরে নিলাম, এরকম একটা জায়গা। হুম, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের সবার ড্রাফট আছে, বাড়ির প্ল্যান থাকে, এইটুকু তোমরা মাপটা নিলে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই 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 দুটো কর্নার মাঝখানটায় দেখবে দুটো রেখা একটা জায়গাতে এসে মিলিত হচ্ছে, ওটাই হচ্ছে তোমার ব্রহ্মস্থান, ওটাই তোমার মিডিল পয়েন্ট, ওটাই তোমার বাস্তুর নাভি। সেইখানে কম্পাসটা ধরবে নর্থ জিরো,
N0 এটা দেখবে, এইটা আগে তোমরা ঠিক করবে কোথায় নট জিরো, এটা ধরবে। ধরার পরে যেটা পূর্ব সেটা তোমার বাড়ির পূর্ব, মানে চোখে দেখে মনে হতে পারে যে আমার দক্ষিণ খোলা জানালা, কিন্তু বাস্তুর মূল দিক 4টে, বিভাজন করে কিন্তু দিক হচ্ছে 16খানা। ওইটা কিন্তু যেটা আমি দেখছি দক্ষিণ, ওটা দক্ষিণ না হয়ে গিয়ে যদি সাউথ ইস্ট আসে, সাউথ সাউথ ইস্ট আসে, সাউথ সাউথ ওয়েস্ট আসে, বিভিন্ন রকম ভাবে পাল্টে যাবে। তো সেইটা নর্থ 0 ডিগ্রি ধরে নিয়ে ওটা কাটা ঠিক করে নিয়ে এবার পূর্ব পশ্চিমটা ড্র করবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর না বোঝাতে পারলে যেদিন আমি বাস্তুর ক্লাস করব ডিটেলে, সেদিন তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বাস্তুর রান্না যে আমরা বলো। রান্নার কারকত্ব থেকে বোঝা যায়, কি বোঝা যায়? রান্নার কারকত্ব মানে রান্না মানে এমনি হাতের কাজ তো থার্ড মঙ্গল মঙ্গল মঙ্গল, 5th হাউস আর মঙ্গল। 5000 যার মঙ্গল ডিস্টার্ব আছে জন্মচার্টে, তার বউ কিন্তু ভালো রান্না করবে না, ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াবে। আর যার মঙ্গল ভালো, তার বউ কিন্তু গরম গরম খাবার খাওয়াবে। আচ্ছা ম্যাম, বলছি একটা জিনিস বলছি, আপনি যে আজকে হোয়াটসঅ্যাপে লিখলেন না যে ওই অফিস কলিগটা 4th হাউস এবং 10th হাউস, এটার মানেটা কি? 10th হচ্ছে আপনার কর্ম, আর 4th হচ্ছে আপনার নিচে বন্ধু। ঠিক আছে? দেখুন 10th-এর ঠিক উল্টো দিকে আপনার 4th হাউস রয়েছে। কর্মর প্রভাবটা সরাসরিভাবে এই প্রভাব, মানে এই যে দু রকমের আমরা বন্ধু দেখেছিলাম, একটা 11th হাউস থেকে বন্ধু হয়, একটা হচ্ছে 4th হাউসে। যে আপনার সহকর্মী সে তো আপনার বন্ধু সুলভ, বা সে আপনার বন্ধুর মতন, কিন্তু কিরকম বন্ধু, কোন কোন রিলেটেড, সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক। সেই জন্য 4th হাউস এবং 10th হাউস। আর যে আপনার কাছে রিপোর্ট করছে, যদি আপনার অধস্তন কর্মচারী হয়, আপনার নিচে যারা, তারা সবাই 6th হাউস। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক হুম। তাহলে আমরা ক্লাস আজকে এই পর্যন্ত রাখি। সবাই খুব ভালো থাকুন। এই রেকর্ডটা দিতে কিন্তু একটু লেট হবে। হ্যাঁ, ততক্ষণ আপনারা একটা নোট আমাকে যারা লিখেছেন আজ, সেটা একটু পাঠাবেন, আমি একটু চেক করে দেবো। শুভরাত্রি। শুভরাত্রি।